হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহরন। আমাদের আজকের টপিক ফিভার। বিভিন্ন পরীক্ষাতে ফিভার নিয়ে কোশ্চেন থাকে, গ্রেড টুর ইন্টারভিউ বা রিক্রুটমেন্টের ক্ষেত্রেও ফিভার নিয়ে কোশ্চেন করা হয়েছে। তো আজকে আমরা ফিভার সম্পর্কে জানবো, এই টপিক সম্পর্কে জানবো এবং এর থেকে কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা ফিভার বলতে কী বুঝি? ফিভার অর্থাৎ জ্বর বা বুখার যেটা আমরা বলে থাকি। তো ফিভার বলতে কী বুঝি? যখন আমাদের গায়ের বা আমাদের বডি টেম্পারেচার নর্মালের থেকে বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে বলি ফিভার। সেটা 99 হতে পারে, 100 হতে পারে, 103 ডিগ্রি ফারেনহাইট, যে কোনো একটা হতে পারে। আমাদের নর্মাল যে বডি টেম্পারেচার তার থেকে বেশি হলেই সেটাকে আমরা বলবো ফিভার। আমাদের নর্মাল বডি টেম্পারেচার কত? যেটা বিভিন্ন ধরনের জায়গায় কোশ্চেন করা হয়, 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে আমাদের নর্মাল বডি টেম্পারেচার। এবার আমরা ফিভার সম্পর্কে জেনে নিই, ফিভার জিনিসটা আসলে কি। এ ফিভার ইজ এ বডি টেম্পারেচার দ্যাট ইজ হায়ার দ্যান ইজ কনসিডার নর্মাল। আমরা যেটাকে নর্মাল হিসেবে কনসিডার করেছি তার বেশি হলেই সেটাকে আমরা বলবো ফিভার। It is also called a high temperature, hyperthermia or pyrexia. এটার আরও কিছু কিছু নাম রয়েছে। হাই টেম্পারেচার বলছি আমরা সেটাকে, হাইপারথার্মিয়া বলছি বা পাইরেক্সিয়া বলছি। আবার এই ফিভার বা পাইরেক্সিয়াকে কতটা আমাদের ডিগ্রি অফ এলিভেশন হয়েছে টেম্পারেচার সেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ভাগ করা হয়। মডারেট টেম্পারেচার, মাইল্ড টেম্পারেচার বা মাইল্ড পাইরেক্সিয়া, হাইপার পাইরেক্সিয়া, হাই পাইরেক্সিয়া, বিভিন্ন ধরনের ভাগ করা হয়ে থাকে। ইট ইজ ইউজুয়ালি এ সাইন দ্যাট ইউর বডি ইজ ওয়ার্কিং টু কিপ ইউ হেলদি ফ্রম অ্যান ইনফেকশন। আসলে ফিভার জিনিসটা কি? ফিভার তো কোনো ডিজিজ নয়। ফিভার কোনো ডিজিজ নয়, এটা একটা সিমটম। আমাদের শরীরে যখন ইনফেকশন, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, শরীরে আমাদের যখন প্রবেশ করছে, বডি সেটাকে ফরেন বডি হিসেবে আইডেন্টিফাই করছে, আমাদের শত্রু হিসেবে আইডেন্টিফাই করছে। তো তাকে মারতে গিয়ে আমাদের শরীরের কিছু ভারসাম্য নষ্ট হচ্ছে, এর ফলে আমাদের শরীরের টেম্পারেচার বৃদ্ধি হয়, যেটাকে আমরা এক কথায় বলে থাকি ফিভার বা পাইরেক্সিয়া বা হাইপারথার্মিয়া। এবার এটা কি কারণে হয়ে থাকে? আমাদের শরীরে যখনই এই ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকছে, ওইটাকে মারার জন্য আমাদের যে ইমিউন সেল রয়েছে, সেই ইমিউন সেলগুলো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারার জন্য এক ধরনের সাবস্ট্যান্স রিলিজ করে, যেটা হচ্ছে আমাদের এন্ডোজেনাস পাইরোজেন নামে পরিচিত। এই এন্ডোজেনাস পাইরোজেন আমাদের যখনই ব্লাডে মিশে যায়, সেটা ব্লাডের সাথে মিশতে 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 আমাদের হাইপোথ্যালামাস পর্যন্ত পৌঁছে যায়। তো হাইপোথ্যালামাস পর্যন্ত যখন পৌঁছে যায়, তখন সেই জায়গাতে আমাদের কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন, যেমন PGE2, এ ধরনের কিছু কেমিক্যাল রয়েছে, সেটার পরিমাণ আমাদের শরীরে বাড়তে থাকে। এবং PGE2 এর পরিমাণ যদি আমাদের শরীরে বাড়তে থাকে, তখন আমাদের শরীরের টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যায়। তো এই পুরো প্রসেসের মাধ্যমে আমাদের শরীরের টেম্পারেচার বৃদ্ধি পায় এবং আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে বাইরে থেকে কোনো কিছু এন্টার করেছে, কোনো ফরেন বডি এন্টার করেছে এবং সেটাকে মারার জন্য আমাদের শরীরে একটা যুদ্ধকালীন পরিস্থিতি হয়েছে এবং আমাদের বডি টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, যাকে আমরা বলছি ফিভার বা পাইরেক্সিয়া। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। নেক্সট রয়েছে আমাদের থার্মো রেগুলেশন। তো থার্মো রেগুলেশন জিনিসটা আসলে কি? আমাদের শরীরে যে একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার মেনটেন করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের থার্মো রেগুলেশন। সেটা কীভাবে হয়ে থাকে? দ্য বডি টেম্পারেচার ইজ ডিফারেন্স between the amount of heat produced by the body process and the amount of heat lost to the external environment. তো আমরা যে খাবার খাচ্ছি বা আমরা বিভিন্ন আমাদের শরীরে বিভিন্ন যে প্রক্রিয়া কন্টিনিউ হচ্ছে, বিভিন্ন প্রসেস কন্টিনিউ হচ্ছে, মেটাবলিজম, তো এর ফলে আমাদের শরীরে একটা এনার্জি তৈরি হয়। যখন আমাদের এনার্জি তৈরি হয় সেটাকে আমরা বলছি থার্মোজেনেসিস। এবং আমাদের শরীর থেকে 24 ঘন্টায় হিট কিছুটা পরিমাণ লস হতেই থাকছে। আমাদের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে আমাদের শরীর থেকে হিট বেরিয়ে যাচ্ছে। তো এই যে আমাদের শরীরের মধ্যে হিট প্রোডাকশান হচ্ছে বা থার্মোজেনেসিস হচ্ছে এবং হিট আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বা থার্মোলাইসিস হচ্ছে, এর যে ডিফারেন্স, এটাকে আমরা বলছি নর্মাল বডি টেম্পারেচার, যেটা আমাদের শরীরে সবসময় একটা নির্দিষ্ট স্টেবল কন্ডিশনে মেনটেন করা হয়, যেটা 98.6 ডিগ্রি ফারেনহাইট। এবং এটাকে কে মেনটেন করে? এটাকে মেনটেন করে আমাদের হাইপোথ্যালামাস। সেই জন্য আমরা হাইপোথ্যালামাসকে বলে থাকি আমাদের হিট রেগুলেটরি সেন্টার। নেক্সট, এখানে কয়েকটা টার্ম সম্পর্কে জানানো হয়েছে, এটা আমরা একটু জেনে নেব। এখানে দুটো টেম্পারেচার কথা বলা হয়েছে, এক কোর টেম্পারেচার এবং আরেকটি সারফেস টেম্পারেচার। তো কোর টেম্পারেচার কোনগুলো? আমাদের স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যুর ভিতরের যে টেম্পারেচার, সেটা হচ্ছে আমরা কোর টেম্পারেচার, যেটা আমরা নর্মালি গায়ে ফিল করতে পারি না বা টাচ করতে পারি না। কোন জায়গায় এই কোর টেম্পারেচার মেজারমেন্ট করা হয়? রেকটাম, টিম্প্যানিক মেমব্রেন, ইসোফেগাস, পালমোনারি আর্টারি এবং ইউরিনারি ব্লাডার, এই সমস্ত জায়গার যে টেম্পারেচার, সেটা হচ্ছে আমাদের কোর টেম্পারেচার। এরপর আসছে আমরা সারফেস টেম্পারেচার। সারফেস বডি টেম্পারেচার কোনটা? আমরা কারো জ্বর হচ্ছে নাকি এটা দেখার জন্য আমরা কি করি? কারো কপালে হাত দিয়ে থাকছি, কারো গায়ে হাত দিয়ে দেখি। তো এই যে টেম্পারেচারটা আমরা ফিল করতে পারি, সেটা হচ্ছে আমাদের বডি সারফেস টেম্পারেচার। এটা আমরা কোন কোন জায়গায় মেজার করতে পারি?
যেমন আমরা অ্যাক্সিলাতে যে বডি টেম্পারেচার নিই সেটা হচ্ছে আমাদের সারফেস বডি টেম্পারেচার। এছাড়া আমরা কপালে হাত দিয়ে যেটা ফিল করলাম সেটাও আমাদের সারফেস বডি টেম্পারেচার। নেক্সট এখানে ফিভার নিয়ে আরও কিছু বলা হয়েছে। ফিভার বা পাইরেক্সিয়া কি? ইজ অ্যান ইনক্রিজ অ্যাবভ দ্য নর্মাল ইন বডি টেম্পারেচার। আমাদের নর্মাল যে বডি টেম্পারেচার 37°C অথবা 98.6°F, এর থেকে যখনই আমাদের বডি টেম্পারেচার বেশি হবে সেটাকে আমরা বলবো ফিভার। এ পারসন উইথ ফিভার ইজ সেড টু বি ফেব্রাইল অ্যান্ড উইথ এ ফিভার ইজ সেড টু অ্যাফ্রেবল। এখানে একটু টার্মটা মিস রয়েছে। এ পারসন উইথ ফিভার ইজ সেড টু বি ফেব্রাইল, যার ফিভার রয়েছে তাকে আমরা বলি ফেব্রাইল কন্ডিশন, অ্যান্ড উইথআউট এ ফিভার ইজ সেড টু অ্যাফ্রেবল। উইথ এ রয়েছে এখানে হবে উইথআউট এ ফিভার ইজ সেড টু বি অ্যাফ্রেবল। তার মধ্যে যদি জ্বর থাকে সেটাকে আমরা বলবো ফিভার বা ফেব্রাইল কন্ডিশন। তার মধ্যে যদি জ্বর না থাকে তখন সেটাকে আমরা বলবো অ্যাফ্রেবরাইল কন্ডিশন। এবার আমরা আগে বললাম পাইরোজেন সম্পর্কে একটা বললাম। পাইরোজেন ইজ এ সাবস্ট্যান্স টিপিক্যালি প্রডিউসড বাই এ ব্যাকটেরিয়াম which produce fever when introduced or released into the blood. এই টার্মটা অনেক জায়গায় অনেকভাবে কোশ্চেন আসে পাইরোজেন এবং ফিভারের সঙ্গে এই টার্মটা ইউজ করা হয়ে থাকে। নেক্সট রয়েছে আমাদের প্যাথোলজি অফ থার্মো রেগুলেশন। আমাদের শরীরে এই যে থার্মো রেগুলেশন হচ্ছে সেটা কীভাবে হচ্ছে? দ্য বডি মেনটেন দ্য বডি টেম্পারেচার থ্রু মেটাবলিক প্রসেস ইন দ্য বডি, এক্সাম্পল হোমিওস্টেসিস। আমাদের যে মেটাবলিক প্রসেস রয়েছে তার মাধ্যমে আমাদের শরীরে এই টেম্পারেচার মেনটেন করা হয়, যেটাকে আমরা এক কথায় বলে থাকি হোমিওস্ট্যাসিস। হিউম্যান টেম্পারেচার হোমিওস্ট্যাসিস ইজ কন্ট্রোলড বাই দ্য থার্মোরেগুলেটরি সেন্টার ইন দ্য হাইপোথ্যালামাস। আমাদের যে হাইপোথ্যালামাস সেটাকে আমরা আগেও বলেছি এটা আমাদের বডির থার্মোরেগুলেটরি সেন্টার, এবং এই হাইপোথ্যালামাসই আমাদের শরীরের যে টেম্পারেচার বাড়া কমা এটা মেনটেন করে। কখন বাড়তে হবে সেটাও হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, কখন কমাতে হবে সেটাও হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। ফিজিওলজি অফ থার্মোরেগুলেশন। দ্য হাইপোথ্যালামাস রিসিভস ইনপুট ফ্রম টু সাইট অফ থার্মোরিসেপ্টর। আমরা এই যে থার্মোরেগুলেটরি সেন্টার অর্থাৎ হাইপোথ্যালামাসের কথা বললাম, এটা কিভাবে কাজ করে, কিভাবে বুঝবে আমাদের শরীরের তাপমাত্রা বেশি আছে কখন তাপমাত্রা কম আছে? এর জন্য এর কিছু কিছু হেল্পিং হ্যান্ড রয়েছে বা এর কিছু কিছু জায়গায় এর সেন্সার বসিয়ে রেখেছে, যেটাকে আমরা বলছি থার্মো রিসেপ্টর। রিসেপ্টর ইন দ্য হাইপোথ্যালামাস মনিটর দ্য টেম্পারেচার অফ দ্য ব্লাড। আমাদের ইন্টারনাল বডি টেম্পারেচার কী রয়েছে এবং সেটাকে মনিটর করার জন্য মেনলি আমরা ব্লাডের যে টেম্পারেচার সেটাকে মেজার করে থাকি, এবং এটাকে মেজার করার জন্য হাইপোথ্যালামাসেই একটি রিসেপ্টর রয়েছে, এবং এই রিসেপ্টর থেকে হাইপোথ্যালামাস বুঝতে পারে ব্লাডের টেম্পারেচার কত রয়েছে, আমাদের বডি টেম্পারেচার কত রয়েছে, এবং কখন কমাতে হবে কখন বাড়াতে হবে। সুতরাং এইগুলোকে মেজারমেন্ট করার জন্য আমাদের বিভিন্ন জায়গায় থার্মো রিসেপ্টর রয়েছে, সেটা স্কিনিয়াম রয়েছে এবং আমাদের হাইপোথ্যালামাসেরও রয়েছে। নেক্সট আমরা চলে যাব ফ্যাক্টর অ্যাফেক্টিং বডি টেম্পারেচার। আমাদের কোন কোন ফ্যাক্টর আমাদের বডি টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে, কখনো বাড়াই কখনো কমাই। A variety of factors affect body temperature. These factors including circadian rhythm, age, gender, stress, environmental temperature. তো এজ কিভাবে আমাদের বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করে? একদম এক কথাই, আমাদের যখন আমরা ছোট অবস্থায় থাকি বা আমরা ইনফ্যান্ট বা চাইল্ড অবস্থায় থাকি তখন আমাদের শরীরের নর্মাল যে বডি টেম্পারেচার সেটা বেশি থাকে। তার তুলনায় আমরা যখন একটু বড় হলাম তখন আমাদের বডি টেম্পারেচার তুলনামূলক কম হয়, আরও যখন বড় হলাম তখন আমাদের বডি টেম্পারেচার কম হয়, এবং যখন আমরা ওল্ড এজে পৌঁছে আছি তখন আমাদের বডি টেম্পারেচার সব থেকে বেশি কম হয়। অর্থাৎ এজ স্পেসিফিক্যালি এই টেম্পারেচার কম বেশি হতে থাকে। এক্সারসাইজ, অবশ্যই আমি এখন নর্মাল শান্ত অবস্থায় বসে আছি, আমার যে বডি টেম্পারেচার হবে, আমি যদি এই সময় এক্সারসাইজ করি তখন কিন্তু অবশ্যই আমার বডি টেম্পারেচার বেশি হবে। হরমোনাল লেভেল, বিভিন্ন ধরনের হরমোন বিভিন্ন ধরনের টেম্পারেচার কাজ করে থাকে। ফার্স্ট, মেয়েদের ক্ষেত্রে যদি বলে থাকি, এখানে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন দু ধরনের হরমোন লক্ষ্য করা যায়। এই ইস্ট্রোজেন আমাদের শরীরকে, মেনলি মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের শরীরকে তুলনামূলক কুলিং এফেক্ট প্রোভাইড করে থাকে, টেম্পারেচারকে কম করে রাখে। বাট এই যে প্রোজেস্টেরন রয়েছে এই কিন্তু সবসময় টেন্ডেন্সি রয়েছে যে বডির টেম্পারেচারটাকে হাই করে দেবে। সেই জন্য মেয়েদের তো লুটিয়াল ফেজের পর হঠাৎ করে প্রোজেস্টেরন লেভেল বেড়ে যায়, এবং প্রোজেস্টেরন লেভেল বেড়ে থাকার জন্যই ঠিক পিরিয়ডসের সেকেন্ড হাফে মেয়েদের টেম্পারেচার বা বডি টেম্পারেচার, ব্যাসাল বডি টেম্পারেচার যেটাকে বলা হয়, সেটা কিন্তু তুলনামূলক বেশি থাকে। এবং যখন ইস্ট্রোজেন সিক্রেট হয় তখন কিন্তু তুলনামূলকভাবে, যারা ফার্স্ট হাফে লক্ষ্য করি, মেয়েদের বডি টেম্পারেচার তুলনামূলক কম থাকে। সুতরাং হরমোনাল লেভেল এখানে একটা কাজ করে। এছাড়াও আমরা T3 T4 অর্থাৎ আমাদের হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম এক্ষেত্রে আমরা বলে থাকি, এখানেও কিন্তু আমাদের বডি টেম্পারেচার কম হয়। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা দেখে থাকি আমাদের মেটাবলিক রেট বেশি থাকে, অর্থাৎ এক্ষেত্রেও আমাদের বডি টেম্পারেচার বেশি থাকে, এবং হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে বডি টেম্পারেচার তুলনামূলক কম থাকে।
স্ট্রেস, স্ট্রেসের কারণেও আমাদের বডি টেম্পারেচারের কম বেশি হতে পারে। মেনলি অ্যাড্রিনালিন বা ইপনেফ্রিন বা আমাদের যে কর্টিজল হরমোন রয়েছে, এগুলো আমাদের স্ট্রেসের কারণে রিলিজ হয় এবং এই স্ট্রেসের কারণে আমাদের বডি টেম্পারেচার তুলনামূলক বৃদ্ধি পায়। সার্কাডিয়ান রিদিম, সার্কাডিয়ান রিদিম কি? আমরা একটা দিন, সেটাকে আমরা 24 ঘন্টায় ভাগ করে থাকি। তো আমরা যদি 24 ঘন্টার আমাদের বডি টেম্পারেচার মনিটর করতে পারি, তো সেক্ষেত্রে লক্ষ্য করব আমাদের 24 ঘন্টায় বডি 98.6 ডিগ্রি থাকে না, কখনো কম হয় কখনো বেশি হয়। তো এই যে কম বেশি হচ্ছে, এটা একটা রিদিমিক্যালি চলতে থাকে, একটা সাইকেল ওয়াইজ চলতে থাকে, এটাকে আমরা বলছি সার্কাডিয়ান রিদিম। For instance, body temperature is usually about 0.6 degree or 1 to 2 degree Fahrenheit lower in the early morning than in the late afternoon and early evening. এখানে বলা হয়েছে আমাদের যে বডি টেম্পারেচার আর্লি মর্নিংয়ে যতটা না থাকে তার তুলনায় আফটারনুনে একটু বেশি থাকে, তার তুলনায় ইভিনিংয়ে একটু বেশি থাকে। অর্থাৎ আমাদের মর্নিংয়ে বডি টেম্পারেচার কম থাকে, মর্নিংয়ের তুলনায় আফটারনুনে একটু বেশি থাকে এবং আফটারনুনের তুলনায় ইভিনিং আমাদের বডি টেম্পারেচার বেশি থাকে। এবং এই যে ডিফারেন্সটা 1 থেকে 2 ডিগ্রির একটা ডিফারেন্স লক্ষ্য করা যায়। এখানে একটি ফটো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বডি টেম্পারেচার রয়েছে। আমরা একদম চলে যাব 4:30 AM, এখানে হচ্ছে লোয়েস্ট বডি টেম্পারেচার এবং সন্ধ্যা 7টার দিকে আমাদের হাইয়েস্ট বডি টেম্পারেচার। অর্থাৎ বিভিন্ন সময় ওয়াইজ এটা কিন্তু কম বেশি হতে থাকছে। সকাল 4:30টার সময় বডি টেম্পারেচার কম, সেটা আস্তে আস্তে বাড়ছে। দুপুর 10টা বা 12টার দিকে বডি টেম্পারেচার একটু বেশি হয়েছে এবং সন্ধ্যা 7টার সময় এই জায়গাতে আমাদের সব থেকে বেশি বডি টেম্পারেচার বেশি হয়েছে এবং 7টার পর থেকে এটা কিন্তু আস্তে 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 কমতে শুরু করবে এবং একদম 12টা 2টো আবার বডি টেম্পারেচার প্রায় 4:30টার সময় সব থেকে কম এবং নর্মাল রেঞ্জে চলে যাবে। তো এই যে একটা সার্কেল ওয়াইজ বডি টেম্পারেচার কম বেশি হচ্ছে, সেটাকে আমরা বলছি সার্কাডিয়ান রিদম। এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, আমরা কখন খাচ্ছি, আমাদের মেটাবলিজম, আমরা এক্সারসাইজ কী করছি, সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে এটা কিন্তু কম বেশি হতে থাকে। তো নেক্সট আমরা এখানে চলে যাব খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখান থেকে কোশ্চেন আসবে, বিভিন্ন জায়গায় কোশ্চেন আসবে বা কোশ্চেন ধরা হতে পারে। এখানে কি বলা হয়েছে? মেকানিজম অফ হিট লস। আমাদের শরীরে যে হিট লস হয় সেটা কিভাবে হয়ে থাকে, কয়েকটা প্রসেস মেনটেন করে এটা কিন্তু হয়ে থাকে। এখানে বলা হয়েছে রেডিয়েশন, কনভেকশন, ইভাপোরেশন এবং কন্ডাকশন। 4টে এখানে প্রসেস দেখানো হয়েছে যার মাধ্যমে আমাদের শরীর থেকে হিট লস হতে পারে। তো কন্ডাকশন জিনিসটা আসলে কি? কন্ডাকশন অর্থাৎ যখন আমরা কোনো গরম অবজেক্টকে টাচ করি তখন কি হয়? ওই গরম অবজেক্ট থেকে হিট আমাদের হাতে ফিল করে ফেলি, আমাদের হাতটা তুলনামূলক গরম হয়ে যায়। তো এই যে টাচ করার ফলে গরম অবজেক্ট থেকে আমাদের হাতে টেম্পারেচারটা চলে আসলো, সেটাকে আমরা বলছি কন্ডাকশন। অর্থাৎ যখন কোনো টাচ করার ফলে হিট এক্সচেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলছি কন্ডাকশন। সেটা হয়তো আমার বডিটা এখন বেশি গরম রয়েছে, তো আমি যদি আমার শরীরে একটা বরফের টুকরো টাচ করি তখন কি হবে? আমি ওই জায়গাটাই ঠান্ডা ফিল করতে পারবো, বাট আমার বডি থেকে টেম্পারেচার সরাসরি ওই বরফে চলে যাবে। সুতরাং আমার শরীর থেকে হিট লস হচ্ছে। এই যে দুটো অবজেক্টের টাচের ফলে যে হিট লস হচ্ছে সেটাকে আমরা বলছি কন্ডাকশন। এই জন্য যখন বাচ্চা ডেলিভারি হওয়ার পর আমরা বাচ্চাকে যে টাওয়েল দিয়ে ঢেকে রাখি, সেটা কিন্তু আমরা সবসময় বলি প্রি ওয়ার্ম টাওয়েল। সেটা কিন্তু কুল হওয়া উচিত নয়, কারণ এটা যদি ঠান্ডা অবজেক্ট হতো তাহলে বাচ্চার শরীর থেকে হিট সরাসরি ওই টাওয়েলে চলে যেত, কন্ডাক্ট করে চলে যেত। সেই জন্য আমরা সবসময় বলি যে প্রি ওয়ার্ম টাওয়েল। যদি টাওয়েলটা আমার গরম থাকে, সেই গরম তোয়ালে থেকে কিছুটা পরিমাণ হিট বাচ্চার শরীরে আসবে, বাট বাচ্চার শরীর থেকে কিন্তু কখনোই ওই টাওয়েলে হিট কন্ডাকশন হয়ে যাবে না। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। যখন কোনো অবজেক্টের সঙ্গে টাচ থাকবে এবং তার ফলে যে হিট এক্সচেঞ্জ হবে সেটাকে আমরা বলছি কন্ডাকশন। ইভাপোরেশন কি বলা হয়েছে? ইভাপোরেশন অর্থাৎ বাচ্চা ডেলিভারি হলো, বাচ্চা ডেলিভারি হওয়ার পর বাচ্চার গোটা বডিতে হেডে ফ্লুইড কিছুটা পরিমাণ থাকে। তো আমরা কি করি? সঙ্গে সঙ্গে ওই ফ্লুইডটাকে বা বাচ্চার হেডে যেটা রয়েছে সেটাকে আমরা মুছে দেওয়ার চেষ্টা করি। কারণ মুছে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চার শরীর থেকে হিট ইভাপোরেট হয়ে যেতে পারবে না। তো ইভাপোরেশন হচ্ছে যখন আমাদের শরীরে ঘাম হয়, সেই ঘাম আস্তে আস্তে শুকিয়ে যায়, সেটা আস্তে আস্তে আমাদের শরীর থেকে ইভাপোরেট হয়ে যায়। এই যে শরীর থেকে ঘাম বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে, এর ফলে শুধু যে আমাদের ঘামটা যাচ্ছে সেটা নয়, আমাদের শরীর থেকে কিছুটা পরিমাণ হিটও কিন্তু লস হচ্ছে। আমাদের শরীর থেকে হিট
এক্সটার্নাল এনভায়রনমেন্টে মিশে যাচ্ছে। এই যে প্রসেসে হিট লস হচ্ছে সেটাকে আমরা বলছি ইভাপোরেশন। অর্থাৎ বডি ফ্লুইড ইন দ্য ফর্ম অফ পার্সপিরেশন অর লস অফ ভ্যাপোরাইজড ফ্রম দ্য স্কিন। আমাদের শরীর থেকে যে ঘাম বা ফ্লুইড সেটা যখন বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে সেটাকে আমরা বলছি ইভাপোরেশন। আর কি রয়েছে কনভেকশন। আমরা ভূগোলের ক্ষেত্রে যারা পড়েছি যে আমরা কনভেকশনাল কারেন্ট একটা পড়েছি বা পরিচলন স্রোত, আমরা এই টার্মটা ইউজ করেছি। এক্ষেত্রে কি হয়, আমরা বাতাসের মধ্যেও যদি দেখে থাকি যে যখনই বাতাস গরম হয় সেই গরম বাতাসটা কিন্তু উপরের দিকে চলে যায় এবং উপরের দিকে যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু ওই গরম বাতাস সেখান থেকে চলে গেল সেই জায়গাটায় এসে পূরণ করে। ঠান্ডা বাতাস আমাদের সংস্পর্শে আসলে আমাদের শরীর থেকে হিট লস হবে এবং সেই হিট লস হওয়ার ফলে আমাদের টেম্পারেচারটা কিন্তু লাইসিস হবে, কমে যাবে। অর্থাৎ ঠান্ডা বাতাস আমাদের শরীরে আসলে হিট কমবে এবং সেটা তুলনামূলক গরম হয়ে উপরের দিকে চলে যাবে, আবার কিছুটা পরিমাণ ঠান্ডা বাতাস এসে আমাদের শরীরে লাগবে, আবার আমাদের শরীর থেকে হিট লস করে উপরের দিকে চলে যাবে। এটা হচ্ছে আমাদের কনভেকশন। রেডিয়েশন কি হয়েছে, রেডিয়েশন দ্য ডিফিউশন অর ডিসেমিনেশন অফ হিট বাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখানে এক্সাম্পল কি দেওয়া রয়েছে, দ্য বডি গিভস অফ ওয়েভ অফ হিট ফ্রম আনকভার্ড সারফেস। আমরা যদি আমাদের বডি, মেনলি বাচ্চাদের ক্ষেত্রে যাদের ডেলিভারি হয়েছে বা বোন রয়েছে তাদের ক্ষেত্রে আমরা সবসময় বাচ্চাকে ঢেকে রাখার চেষ্টা করি। যদি ঢেকে রাখার না চেষ্টা করি কি হবে, বাচ্চার শরীর থেকে কিছুটা পরিমাণ হিট রেডিয়েশনের মাধ্যমে রিলিজ হয়ে যাবে এবং বাচ্চা হাইপোথার্মিয়া হয়ে যাবে। এই হাইপোথার্মিয়া কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ইনফ্যান্ট ডেথের একটা অন্যতম প্রধান কারণ। সাইলেন্ট ইনফ্যান্ট ডেথের একটা অন্যতম প্রধান কারণ এই হিট লস বা হাইপোথার্মিয়া। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। কন্ডাকশন অর্থাৎ দুটো অবজেক্টের মধ্যে একটা টাচ থাকবে, এর ফলে হিট লস হবে, সেটা হচ্ছে কন্ডাকশন। ইভাপোরেশন, আমাদের যে শরীরে ঘাম বা বডি ফ্লুইড থাকছে সেটা যখন ইভাপোরেট হয়ে বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে আমাদের শরীর থেকে, শুধু ওই ফ্লুইড যাচ্ছে না, ওই ফ্লুইডের সাথে সাথে আমাদের শরীর থেকে হিটও লস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইভাপোরেশন। এবং কনভেকশন, ঠান্ডা যে বাতাস সেটা যখন আমাদের শরীর কানেক্ট হচ্ছে তো সেটা কি করছে, আমাদের শরীর থেকে হিটকে লস করছে। এবং রেডিয়েশন কি হচ্ছে, আমাদের শরীর থেকে হিট রেডিয়েট করে চলে যাচ্ছে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে কোনো কভারিং দিয়ে ঢাকার। এই জায়গাটা আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট এখানে ফিভার সম্পর্কে আরও কিছু বলা হয়েছে, আমরা এই জায়গায় আসবো না। এবার আমরা সরাসরি চলে আসছি টাইপস অফ ফিভার। ফিভারের বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, কন্টিনিউয়াস ফিভার, রিমিটেন্ট ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার, বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, ক্রনিক, অ্যাকিউট, বিভিন্ন টাইপ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো কন্টিনিউয়াস ফিভার কি বলা হয়েছে, কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি, কন্টিনিউ হচ্ছে মানে এটা চলমান প্রসেসে রয়েছে। এখানে কি ডেফিনেশন দেওয়া রয়েছে, টেম্পারেচার রিমেন্স অ্যাবভ দ্য নর্মাল থ্রু আউট দ্য ডে। টেম্পারেচার সবসময় অ্যাবভ দ্য নর্মাল, নর্মালের থেকে বেশি থাকছে, অ্যান্ড ডাজ নট ফ্লাকচুয়েট মোর দ্যান 1 ডিগ্রি ইন 24 আওয়ার্স। এবং 24 আওয়ার্সে যদি আমরা বডি টেম্পারেচার মেনটেন করি তো সেখানে আমরা মেজারমেন্ট যদি কন্টিনিউ খাতায় কোনো জায়গায় নোট করে থাকি তো সেখানে দেখব এই যে টেম্পারেচার কম বেশি হচ্ছে সেটা কিন্তু 1 ডিগ্রি এর থেকে বেশি কম বেশি হচ্ছে না। অর্থাৎ 24 ঘন্টার যে বডি টেম্পারেচার সেটা ওঠা নামা, কখনো কমছে কখনো বাড়ছে, সেটা 1 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এটা কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়, লোবার নিউমোনিয়া, টাইফয়েড, মেনিনজাইটিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ব্রুসেলোসিস বা টাইফাস, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই কন্টিনিউয়াস ফিভার লক্ষ্য করতে পারি। অর্থাৎ এই জায়গায় আমাদের 24 ঘন্টার বডি টেম্পারেচার আমাদের নর্মালের থেকে বেশি থাকবে এবং 24 ঘন্টায় যে বডি টেম্পারেচার ফ্লাকচুয়েট হয়, কম বেশি হয়, সেটা 1 ডিগ্রি থেকে কম হবে বা 1 ডিগ্রি এর আশেপাশেই থাকবে। নেক্সট আমাদের কি রয়েছে, ইন্টারমিটেন্ট ফিভার। ইন্টারমিটেন্ট ফিভারের কি বলা হয়েছে, দ্য টেম্পারেচার এলিভেশন ইজ প্রেজেন্ট অনলি ফর এ সার্টেন পিরিয়ড লেটার সাইক্লিং ব্যাক টু নর্মাল। কি বলা হয়েছে এখানে, টেম্পারেচারটা একটা সময় বেশি থাকবে এবং সেটা কিছুক্ষণ পর আবার কমে যাবে এবং সেটা নর্মাল স্টেজে চলে আসবে। অর্থাৎ একটা সময় টেম্পারেচার অনেকটা বেশি থাকছে, আমাদের নর্মালের থেকে অনেকটাই বেশি থাকছে এবং কিছুক্ষণ পর সেটা আবার নর্মালের জায়গায় চলে আসছে। এটা সাইকেল ওয়াইজ হতেই থাকবে। এই সমস্ত ক্ষেত্রে যে টেম্পারেচার সেটাকে আমরা বলছি ইন্টারমিটেন্ট ফিভার। কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়, ম্যালেরিয়া, কালাজ্বর, সেপ্টিসিমিয়া, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই ইন্টারমিটেন্ট ফিভার লক্ষ্য করতে পারি। ম্যালেরিয়ার ক্ষেত্রে মোস্ট কমন এই ইন্টারমিটেন্ট ফিভার লক্ষ্য করা যায় এবং এই ইন্টারমিটেন্ট ফিভারের আবার বিভিন্ন টাইপ রয়েছে। কতদিন ছাড়া ছাড়া এই ফিভার আসছে সেটার উপর ডিপেন্ড করে এর টাইপ রয়েছে, সেটাও আমরা পরবর্তীকালে আলোচনা করব। নেক্সট আমাদের এখানে রয়েছে রেমিটেন্ট ফিভার। রেমিটেন্ট ফিভারে কি বলা হয়েছে, টেম্পারেচার রিমেন্স অ্যাবভ নর্মাল থ্রু আউট দ্য ডে। এখানেও কন্টিনিউয়াস ফিভারের মতো টেম্পারেচার সবসময় নর্মালের থেকে বেশি থাকে। কি বলা হয়েছে, নর্মালের থেকে সবসময় টেম্পারেচার বেশি থাকে অ্যান্ড ফ্লাকচুয়েটস মোর দ্যান 1 ডিগ্রি ইন 24 আওয়ার্স। বাট এখানে টেম্পারেচারটা যে ফ্লাকচুয়েশন হচ্ছে, কম বেশি হচ্ছে, সেটা কিন্তু 24 ঘন্টায় 1 ডিগ্রি থেকে
বেশি থাকবে, 1 ডিগ্রি থেকে কম থাকবে না। কখনো 98.9 ডিগ্রি সেন্টিগ্রেড, কখনো 100.2 ডিগ্রি সেন্টিগ্রেড, কখনো 100.1 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এখানে সবসময় 1 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর একটা ডিফারেন্স আমরা কিন্তু পাবোই। কম বেশি হচ্ছে সেটা কিন্তু সবসময় 1 ডিগ্রি বা তার বেশি হবে। একটা ফিভার খুব কমন লক্ষ্য করা যায় সেটা কিন্তু নয়, কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়, যেটার নাম হচ্ছে ওয়েল এপস্টেন ফিভার। কি বলা হয়েছে? এ স্পেসিফিক কাইন্ড অফ ফিভার অ্যাসোসিয়েটেড উইথ হজকিং লিম্ফোমা। হজকিং লিম্ফোমা কোনো যদি কারো হয়ে থাকে তার ক্ষেত্রে এই ফিভারটা খুব কমন। বিং হাই ফর 1 উইক অ্যান্ড লো ফর দ্য নেক্সট উইক অ্যান্ড সো অন। কি বলা হয়েছে? এখানে ফিভার থাকে হয়তো 7 দিন টানা ফিভার হাই অনেকটা বেশি রয়েছে, আবার পরের 7 দিন ফিভার নেই, নর্মাল, আবার দেখা গেল তার পরের 7 দিন ফিভার হাই হয়ে গেছে। তো এই যে কন্ডিশন, কখনো ফিভার বেশি থাকছে এবং সেটা কয়েক মিনিট কয়েক ঘন্টা নয়, সেটা কতগুলো দিন, 4 থেকে 7 দিন টেম্পারেচার বেশি থাকে, আবার 4 থেকে 7 দিন টেম্পারেচার কম থাকে, আবার পরে 4 থেকে 7 দিন টেম্পারেচার বেশি থাকে, সেটাকে আমরা বলছি ওয়েল এপস্টেন ফিভার বা পাল এপস্টেন ফিভার। এটা কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? হজকিন লিম্ফোমা। নেক্সট আমাদের একটি টাইপ রয়েছে এ নিউট্রোপেনিক ফিভার। তো নিউট্রোপেনিক ফিভার কি বলা হয়েছে? নিউট্রোপেনিয়া কখন বলি? যখন আমাদের শরীরে নিউট্রোফিলের পরিমাণ কমে যাবে তখন সেটাকে আমরা বলছি নিউট্রোপেনিক ফিভার। অলসো কল্ড ফেব্রাইল নিউট্রোপেনিয়া ইজ এ ফিভার ইন অ্যাবসেন্স অফ নর্মাল ইমিউন সিস্টেম ফাংশন। আমাদের শরীরে যখন ইমিউন সিস্টেম কাজ করছে না, অর্থাৎ আমাদের যে নিউট্রোফিল রয়েছে সেটা যখন তার পরিমাণ কমে যাচ্ছে, যদি আমাদের নিউট্রোফিলের পরিমাণ কম হয় তাহলে আমাদের কী হবে? অটোমেটিক্যালি যে ইমিউনিটি সিস্টেম রয়েছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না, কারণ তার ধরে সৈনিক নেই। নিউট্রোফিল একটা সৈনিক হিসেবে কাজ করছে, বাট তার ধরে যদি সৈনিকই নেই তো আমাদের শরীরে যে ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে তার সঙ্গে যুদ্ধটা করবে কে? তো এটা কমে যাওয়ার ফলে যে ফিভার হচ্ছে সেটাকে আমরা বলছি নিউট্রোপেনিক ফিভার। তো এটা কখন হয়ে থাকে? আমাদের শরীরে যদি নিউট্রোফিলের পরিমাণ সেটা লেস দ্যান 500 হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি নিউট্রোপেনিক ফিভার। তো এখানে কি বলা হয়েছে? বিকজ অফ ল্যাক অফ ইনফেকশন ফাইটিং নিউট্রোফিল যেগুলো ইনফেকশনের সঙ্গে ফাইট করবে তাদের পরিমাণ যদি কমে যায়, এই ব্যাকটেরিয়াল ইনফেকশন ক্যান স্প্রেড র্যাপিডলি। তখন আমাদের শরীরে সেটা ব্যাকটেরিয়া হোক বা ভাইরাল হোক সেটা কিন্তু র্যাপিডলি ইনক্রিজ হতে পারে, তারা তাদের বংশবিস্তার করতে পারে। দিস ফিভার ইজ দেয়ারফর ইউজুয়ালি কনসিডার্ড টু রিকোয়ার আর্জেন্ট মেডিকেল অ্যাটেনশন। তো এই সমস্ত ক্ষেত্রে কী হয়? আর্জেন্ট মেডিকেল অ্যাটেনশন প্রয়োজন পড়ে। তো কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? যারা ক্যান্সারের পেশেন্ট, তো তারা বিভিন্ন ধরনের থেরাপি পেয়ে থাকে। তো সেই ধরনের থেরাপি পাওয়ার সময় তাদের কিন্তু যে ব্লাড সেলগুলো, সেই সমস্ত ব্লাড সেলের পরিমাণ কমে থাকে, নিউট্রোফিলের পরিমাণও কমে যেতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে তাদের এই নিউট্রোপেনিক ফিভার কিন্তু হতে পারে। নেক্সট কি বলা হয়েছে? নিউরোজেনিক ফিভার। নিউরোজেনিক ফিভার এখানে কি বলা হয়েছে? ইজ দ্য ড্যামেজ অফ দ্য হাইপোথ্যালামাস ফ্রম প্যাথোলজিস সাচ এস ইন্টারক্রেনিয়াল ট্রমা, ইন্টারক্রেনিয়াল ব্লিডিং, ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেসার। তো আমাদের যে থার্মোরেগুলেটরি সিস্টেম অর্থাৎ হাইপোথ্যালামাস রয়েছে, সেই হাইপোথ্যালামাস যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা কী কী কারণে হতে পারে? ইন্টারক্রেনিয়াল ট্রমার মাধ্যমে হতে পারে, ইন্টারক্রেনিয়াল ব্লিডিংয়ের মাধ্যমে হতে পারে, অথবা ইন্টারক্রেনিয়াল প্রেসারের জন্য হতে পারে। তো সেই জায়গায় কি হচ্ছে? আমাদের যে হাইপোথ্যালামাস ছিল সেটা ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। তো এই কারণে যে ফিভার হচ্ছে সেটা হচ্ছে নিউরোজেনিক ফিভার। দিস টাইপ অফ ফিভার ডাজ নট রেসপন্ড টু অ্যান্টিবায়োটিক মেডিকেশন। তো আমরা এই সময় যদি প্যারাসিটামল খেয়েও থাকি সেটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে না, কারণ কাজটা কার উপর করবে বা যে কাজ করবে সেই তো ঠিকঠাকভাবে নেই। আমাদের বিভিন্ন ধরনের আমরা চাকরির জন্য আবেদন করছি, চাকরির জন্য প্রোটেস্ট করছি, বাট কার কাছে প্রোটেস্ট করছি? যে চাকরি দেবে না তার কাছে প্রোটেস্ট করছি, যার ক্ষমতাই নেই তার কাছে আমরা প্রেয়ার করছি। তো এই হচ্ছে একই কন্ডিশন, নিউরোজেনিক ফিভার এই ধরনের একই কন্ডিশন, যে যে কাজ করবে সেই কোন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের নিউরোজেনিক ফিভার। নেক্সট এখানে আরও রয়েছে ফিভার অফ আননোন অরিজিন। এখান থেকে অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে না, তা একটু পড়ে রাখার দরকার রয়েছে। Fever of unknown origin is also known as pyrexia of unknown origin. Is body temperature more than 38.3 degree Celsius or 101 degree Fahrenheit that lasts 3 weeks or longer and does not result from transient or self-limited illness. Rapidly fatal illness and disorder with clear-cut localizing symptom or sign with abnormality on common tests such as chest X-ray, urinalysis or blood culture. এটা কি বলা হয়েছে? Also known as পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, একটা ফিভার বা পাইরেক্সিয়া যেটা আননোন অরিজিন, অর্থাৎ কী কারণে হচ্ছে, কোন কারণে এই ফিভারের উৎপত্তি সেটা কিন্তু জানা যাচ্ছে না। এটা আরও কী কী বৈশিষ্ট্য রয়েছে? আমাদের টেম্পারেচার 38.3 ডিগ্রি সেন্টিগ্রেড 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি হবে, লাস্ট 3 সপ্তাহ ধরে হতে পারে বা
লঙ্গার, তারও বেশি ধরে হতে পারে। বাট আমরা যখন কি কারণে হচ্ছে সেটা অ্যানালাইসিস করার জন্য ইউরিন অ্যানালাইসিস হচ্ছে, ব্লাড কালচার হচ্ছে, এক্স-রে করা হচ্ছে, বিভিন্ন ধরনের টেস্ট পারফর্ম করা হচ্ছে, সেটা কিন্তু কি কারণে হচ্ছে অ্যাকচুয়ালি সেটা জানা যাচ্ছে না। এটা আরও কি কারণে হয়ে থাকে মেনলি? দিস কাইন্ড অফ ফিভার ইজ মোর কমনলি সিন ইন পিপল রিসিভিং ইমিউনোসাপ্রেসিং কেমোথেরাপি দেন ইন অ্যাপারেন্টলি হেলদি পিপল। এটা মেনলি কাদের হয়ে থাকে বা কাদের ক্ষেত্রে কমন? যারা কেমোথেরাপি পাচ্ছে সে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু খুব কমন। তো এখানে কিছু গ্রাফ রয়েছে, এখানে গ্রাফিং কিছু দেখানো রয়েছে। তো কন্টিনিউয়াস ফিভারের ক্ষেত্রে কি বলা হয়েছে? আমাদের যে নর্মাল বডি টেম্পারেচার 37°C বা 98.6°F, সেই যে বেস লাইন তার তুলনায় কিন্তু টেম্পারেচার সবসময় বেশি থাকছে। একদিনে যদি 24 ঘন্টা দেখি, 24 ঘন্টায় আমরা সবসময় দেখবো যে টেম্পারেচার বেশি রয়েছে আমাদের নর্মালের থেকে, অর্থাৎ 37.5°C বা 98.6°F সবসময় বেশি রয়েছে, এবং ওর উপরে কম বেশি হচ্ছে, ওঠা নামা করছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 38-এর উপর প্রায় 38.5°C টেম্পারেচার রয়েছে, সেটার উপরেই কখনো উঠছে, কখনো বাড়ছে, কখনো 40°-র কাছাকাছি চলে যাচ্ছে, কিন্তু কখনো এই টেম্পারেচার 38-এর নিচে আসছে না বা 37.5°-র নিচে আসছে না। টেম্পারেচার সবসময় তার বেশি রয়েছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফিভার। এবং কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? টাইফাস বা টাইফয়েড, ভাইরাল নিউমোনিয়া, এই সমস্ত জায়গায় এই ফিভার কিন্তু। নেক্সট আমাদের রয়েছে রেমিটেন্ট ফিভার। তো রেমিটেন্ট ফিভারে আমরা যেখানে গ্রাফটা দেখতে পাচ্ছি, নিচে রয়েছে 36, তারপর 38 এবং 40। তো 36 এবং 38-এর মাঝে যে লাইন রয়েছে সেটা 37। তো আমাদের নর্মাল বডি টেম্পারেচার ঠিক এই ধরনের থাকে, 37.5 বা এর আশেপাশেই থাকছে। তো আমরা এখানে ফ্লাকচুয়েশনটা দেখবো অনেকটা বেশি রয়েছে, কখনো 37, কখনো 39+, কখনো 37, কখনো 39+। এই যে ফ্লাকচুয়েশনটা প্রায় 2°C কাছাকাছি হচ্ছে বা 1-এর বেশি হচ্ছে, এই ফিভারটাকে আমরা বলবো রেমিটেন্ট ফিভার। কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? সেপসিস, টিউবারকিউলোসিস এবং রিউমেটিক ফিভার, এই সমস্ত ক্ষেত্রে এই রেমিটেন্ট ফিভার আমরা লক্ষ্য করতে পারবো। নেক্সট এখানে কি রয়েছে? ইন্টারমিটেন্ট ফিভার। ইন্টারমিটেন্ট ফিভার কোনগুলোকে আমরা বলেছিলাম? টেম্পারেচার একবার বেশি থাকবে, আবার সেটা নর্মাল অবস্থায় ফিরে আসবে, আবার টেম্পারেচার কিছুটা পরিমাণে বেশি আবার কম, এই জায়গায় ফিরে আসবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের প্রায় 36.5° এই জায়গাতে টেম্পারেচার ফিরে আসে, এরপর হঠাৎ করে সেটা প্রায় 40° পর্যন্ত চলে গেছে, অর্থাৎ টেম্পারেচার অনেকটা বেশি হয়েছে। আবার টেম্পারেচার নর্মাল জায়গায় ফিরে এসেছে, আবার সেটা 39°-তে চলে গেছে, আবার কিছুটা পরিমাণ ফিরে এসেছে, আবার সেটা 39-এ চলে গেছে। এই যে টেম্পারেচার কখনো বেশি হচ্ছে, আবার নর্মাল যে বডি টেম্পারেচার সেখানে ফিরে আসে, তারপর আবার টেম্পারেচার বাড়ছে, আবার নর্মাল জায়গায় ফিরে আসছে, এই যে ফিভারের টাইপ, এটাকে বলছি ইন্টারমিটেন্ট ফিভার। মেনলি এটা ম্যালেরিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, ঠিক আছে। আবার বলছি এটা মেনলি সেপসিস এবং ম্যালেরিয়া এই সমস্ত ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নেক্সট এখানে রিকারেন্ট ফিভার রয়েছে, অর্থাৎ একই ফিভার আমাদের বারবার ফিরে আসে, কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে। আমরা একটা ফিভারের টাইপ দেখব। এই ফিভারটা ইন্টারমিটেন্ট ফিভারের একটি টাইপ। এখানে ফিভার কতক্ষণ ছাড়া ছাড়া হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে একে ভাগ করা হয়েছে। কোটিডিয়ান ফিভার প্যাটার্ন, টার্সিয়ান ফিভার প্যাটার্ন, কোয়ার্টার্ন ফিভার প্যাটার্ন। এখানে আমরা যদি গ্রাফটা ভালোভাবে ফলো করি, এই জায়গাতে আমাদের নিচে দেখানো হয়েছে আওয়ার্স বা ডে, কোন দিন বা আওয়ার্স এখানে দেখানো রয়েছে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যে অ্যারোটা রয়েছে সেটা আমাদের আওয়ার্স বা ডে ইন্ডিকেট করছে, এবং উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে যেটা আমাদের ইন্ডিকেশন দেওয়া রয়েছে সেটা আমাদের টেম্পারেচার কতটা রয়েছে সেটা ইন্ডিকেশন দেওয়া রয়েছে। তো ডে 0 এই জায়গাতে আমাদের টেম্পারেচার তুলনামূলক বেশি রয়েছে, প্রায় 38° বা আরও বেশি একটা টেম্পারেচার এখানে শো করা হয়েছে। নেক্সট পরের 24 ঘন্টায় কিন্তু ওই টেম্পারেচার কমে গেছে, অর্থাৎ আমরা যদি সকালের দিকে দেখি, সকালের দিকে টেম্পারেচার কম ছিল, আবার সেটা সন্ধ্যের দিকে বা দুপুরের দিকে টেম্পারেচার বেশি ছিল, আবার সকালের দিকে টেম্পারেচার কমে গেছে। অর্থাৎ প্রথম 24 ঘন্টায় টেম্পারেচার একবার স্পাইক লক্ষ্য করেছে, আবার একটাই মাত্র স্পাইক লক্ষ্য করেছে, অর্থাৎ একবারই টেম্পারেচার বেড়েছে। আবার পরের দিনও দেখা যাচ্ছে টেম্পারেচার সকালের দিকে কম ছিল, আবার কোনো একটা সময় টেম্পারেচার বেড়েছে, আবার টেম্পারেচার কমে গেছে, অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু আমরা টেম্পারেচারে স্পাইক লক্ষ্য করতে পারছি, অর্থাৎ প্রত্যেক দিন আমাদের টেম্পারেচার একবার করে বেশি হচ্ছে, অর্থাৎ প্রত্যেক দিন আমাদের কিন্তু ফিভার আসছে। তো এই ধরনের যে ফিভার বা 24 ঘন্টার ইন্টারভ্যালে যখন আমরা এই স্পাইক লক্ষ্য করতে পারবো, তখন সেটাকে আমরা বলবো কোটিডিয়ান ফিভার। আবার বলছি, এই যে 24 ঘন্টা ডিফারেন্স আমরা ফিভার লক্ষ্য করতে পারছি, 24 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের এক একটা স্পাইক লক্ষ্য করা যাচ্ছে, এটাকে আমরা বলছি কোটিডিয়ান ফিভার প্যাটার্ন। মেনলি এটা ম্যালেরিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো ম্যালেরিয়ার আবার বিভিন্ন টাইপ রয়েছে, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম এবং প্লাজমোডিয়াম নুলেসি,
এই ধরনের যদি ফিভার থেকে থাকে বা এই ধরনের ম্যালেরিয়া যদি হয়ে থাকে কারো, তখন আমরা এই ফিভার লক্ষ্য করতে পারি। 24 ঘন্টা ডিফারেন্সে টেম্পারেচার কম বেশি হবে। নেক্সট আমাদের রয়েছে টার্সিয়ান ফিভার প্যাটার্ন। একই এখানে নিচের দিকে বাম দিক থেকে ডান দিকে ডে বা আওয়ার দেখানো রয়েছে, উপর দিকে টেম্পারেচার দেখানো রয়েছে। তো প্রথমে এখানে দেখা যাচ্ছে ডে 0-তে একবার টেম্পারেচার বেড়েছে, একবার টেম্পারেচার আমরা স্পাইক কিন্তু লক্ষ্য করতে পেরেছি। আবার 1 থেকে 2 দিনের মধ্যে যে একটা গ্যাপ রয়েছে, এখানে কিন্তু টেম্পারেচার নর্মাল রয়েছে, এখানে কোনো স্পাইক আমরা লক্ষ্য করতে পারিনি। আবার 3 নম্বর দিনে আমাদের টেম্পারেচার বেড়েছে, অর্থাৎ প্রথম দিন টেম্পারেচার বেশি ছিল, দ্বিতীয় দিন কম ছিল, আবার তৃতীয় দিন বেশি হয়েছে, আবার দেখো 4 নম্বর দিন টেম্পারেচার নর্মাল, 5 নম্বর দিন টেম্পারেচার বেশি হয়েছে। এই যে টেম্পারেচার কম বেশি হচ্ছে, কখনো একদিন ছাড়া ছাড়া টেম্পারেচার আসছে বা ফিভার আসছে, এটাকে আমরা বলছি টার্সিয়ান ফিভার প্যাটার্ন। এটা মেনলি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ওভালের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এখান থেকে কোশ্চেন আসবেই, স্টাফ নার্স গ্রেড 2 ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এই কোশ্চেন কিন্তু এসেছে, আবারও কোশ্চেন আসবে। আশা করি এই জায়গায় ক্লিয়ার হয়েছে। এই যে প্রথম দিন আসছে আবার তৃতীয় নম্বর দিনে আসছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে টার্সিয়ান ফিভার প্যাটার্ন। আশা করি ক্লিয়ার। আরও এক ধরনের ফিভার লক্ষ্য করা যায়, এগুলো কিন্তু যে দুটো আমরা আলোচনা করলাম এই দুটোই কিন্তু ইন্টারমিটেন্ট ফিভারের একটা উদাহরণ। ইন্টারমিটেন্ট ফিভারের আমরা 3টে টাইপ পেলাম, কোয়াটার্ন ফিভার, টার্সিয়ান ফিভার এবং কোটিডিয়ান ফিভার। তো কোয়াটার্ন ফিভারে কি বলা হয়েছে, নিচের দিকে আমরা একই সময় দেখানো হয়েছে আওয়ার্স বাই ডে, উপরের দিকে আমাদের টেম্পারেচার দেখানো রয়েছে। তো এখানে প্রথম দিনে টেম্পারেচার বেশি রয়েছে, দ্বিতীয় দিন তৃতীয় দিনে টেম্পারেচার একদম নর্মাল বেস লাইনে রয়েছে, টেম্পারেচার কিন্তু এখানে বাড়েনি। আবার 4 নম্বর দিনে আমরা দেখতে পাচ্ছি এখানে 72 ঘন্টা ডিফারেন্সে টেম্পারেচার বেড়েছে। তো এই যে কোয়াটার্ন ফিভারের ক্ষেত্রে কি হয়েছে, প্রথম দিন টেম্পারেচার বেশি আছে, দ্বিতীয় তৃতীয় দিনে নেই, আবার 4 নম্বর দিনে টেম্পারেচারটা বেশি হয়েছে। তো এই ধরনের ফিভারকে আমরা বলছি কোয়াটার্ন ফিভার, এবং এটা প্লাজমোডিয়াম ম্যালারি এই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। ম্যালারিয়ারই একটি টাইপ প্লাজমোডিয়াম ম্যালারি, এই ফিভারের ক্ষেত্রে আমরা এই ধরনের প্যাটার্ন লক্ষ্য করতে পারি। 24 ঘন্টা ইন্টারভ্যালে যদি ফিভার আসে সেটাকে বলবো কোটিয়ান ফিভার। যদি 48 ঘন্টা ডিফারেন্সে বা 2 দিনের ডিফারেন্সে টেম্পারেচার আসে তখন সেটাকে আমরা বলবো টার্সিয়ান ফিভার, এবং 4 দিনের ডিফারেন্সে বা 72 ঘন্টার ডিফারেন্সে যদি টেম্পারেচার কম বেশি হয় সেটাকে আমরা বলবো কোয়াটার্ন ফিভার। নেক্সট এখানে ফিভারের একদম নর্মাল কিছু টাইপ রয়েছে, অ্যাকিউট ফিভার কোনটি এবং ক্রনিক ফিভার কোনটি। অ্যাকিউট ফিভারের ডেফিনেশন এখানে কি রয়েছে, টাইপস অফ ফিভার হুইচ টেক্স লেস দ্যান 7 ডে। কোনো ফিভার যেটা 7 দিন বা তারও কম থাকে সেটাকে আমরা বলছি অ্যাকিউট ফিভার। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ইনফেকশিয়াস ডিজিজ, যে সমস্ত ইনফেকশিয়াস ডিজিজ রয়েছে যেমন ম্যালেরিয়া, ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউআরটিআই, ম্যালেরিয়া, এই ধরনের ফিভারের ক্ষেত্রে আমরা এই অ্যাকিউট ফিভার লক্ষ্য করতে পারি, বা ডেঙ্গুর ক্ষেত্রেও আমরা অ্যাকিউট ফিভার লক্ষ্য করতে পারি। বাট এখানে আর একটি টাইপ দেখানো রয়েছে ক্রনিক ফিভার। তো ক্রনিক ফিভার কোনগুলো, যে সমস্ত ফিভার 2 সপ্তাহ বা তার বেশি দিন ধরে স্টে করে যায়। টাইপ অফ ফিভার হুইচ টেক্স মোর দ্যান 2 উইকস, সেটা হচ্ছে আমাদের ক্রনিক ফিভার। যেমন আমরা নর্মালি কোন ক্ষেত্রে লক্ষ্য করতে পারি, টিবির ক্ষেত্রে, যাদের টিউবারকিউলোসিস রয়েছে তাদের ক্ষেত্রে আমরা একটা সিমটমই লক্ষ্য করতে পারি যে 2 সপ্তাহ বা তার বেশি যদি জ্বর থেকে থাকে তখন আমাদেরকে কফ পরীক্ষা করতে হবে, কারণ সেটাও একটা টিবির সিমটম হতে পারে। তো ক্রনিক ফিভার টিবির ক্ষেত্রেও হতে পারে, এইচআইভির ক্ষেত্রে হতে পারে এবং ক্যান্সারের ক্ষেত্রে হতে পারে। এভারেজ নর্মাল টেম্পারেচার ফর হেলদি অ্যাডাল্টস অ্যাট ভেরিয়াস সাইট। তো টেম্পারেচার আমরা আগেই বলেছি বিভিন্ন জায়গা থেকে নিতে পারি, কোন কোন জায়গা থেকে হতে পারে, সেটা আমাদের সারফেস টেম্পারেচার হতে পারে, আমাদের কোর টেম্পারেচার হতে পারে। কোর টেম্পারেচার আমরা কোথা থেকে নিতে পারি, আমাদের মাউথ থেকে নিতে পারি, রেকটাম থেকে নিতে পারি, টিম্পানিক মেম্বার, এই সমস্ত জায়গা থেকে আমরা টেম্পারেচার নিতে পারি। তো এখানে বিভিন্ন জায়গা থেকে যখন আমরা টেম্পারেচার নেবো সেই বিভিন্ন টেম্পারেচার বিভিন্ন সময় ভ্যারি করে। ওরাল টেম্পারেচার রেক্টাল টেম্পারেচারের থেকে কত ডিফারেন্স থাকে, 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার বলছি 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রায় 1 ডিগ্রি ফারেনহাইটের একটা টেম্পারেচার কম বেশি হয় ওরাল এবং রেক্টাল টেম্পারেচারের ক্ষেত্রে। ওরাল টেম্পারেচার যদি 37 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, রেক্টাল হবে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা অ্যাক্সিলারি টেম্পারেচার হবে 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড, টিম্প্যানিক টেম্পারেচার হবে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফোরহেডের টেম্পারেচার হবে 34.4 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। অনেক সময় কোশ্চেন আসে ওরাল টেম্পারেচার এবং রেক্টাল টেম্পারেচারের পার্থক্য কত থাকে, 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 1 ডিগ্রি ফারেনহাইট। এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে বিভিন্ন জায়গায় কোশ্চেন কমনলি এসে থাকে। নেক্সট এখানে ফিভারের ডিগ্রি অনুযায়ী কতটা পরিমাণ ফিভার রয়েছে, কতটা পরিমাণ টেম্পারেচার রয়েছে তার উপর ডিপেন্ড করে এখানে ফিভারের টাইপ দেওয়া রয়েছে। লো গ্রেড ফিভার বা মাইল্ড ফিভার কোনটাকে বলছি, টেম্পারেচার যদি 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 38.3 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে বা
9.5 থেকে 100.9 হয়ে থাকে সেটাকে আমরা বলছি লো গ্রেড ফিভার। মডারেট ফিভার 101 থেকে 102.9 যদি হয়ে থাকে সেটা বলছি মডারেট ফিভার। হাই ফিভার 103 থেকে 104.9 যদি হয়ে থাকে সেটাকে আমরা বলছি হাই ফিভার। এবং হাইপার পাইরেক্সিয়া কখন বলছি যদি 105 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে থাকে তখন সেটাকে আমরা বলছি হাইপার পাইরেক্সিয়া। নেক্সট আমরা অ্যাবফেব্রাইল স্টেট বা কন্ডিশন কোনটাকে বলবো যখন আমাদের টেম্পারেচার 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড বা 99.5 এর কম থাকবে সেটাকে আমরা বলবো অ্যাবফেব্রাইল, অর্থাৎ জ্বর নেই, পাইরেক্সিয়া নেই, ফিভার নেই। পাইরেক্সিয়া অ্যানাদার ওয়ার্ড অফ ফিভার, ফিভারের তো অপর নাম হচ্ছে পাইরেক্সিয়া। হাইপোথার্মিয়া কখন বলবো সেটা যদি 95 ডিগ্রি ফারেনহাইট বা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয়ে যায় মেনলি বাচ্চাদের ক্ষেত্রে সেটাকে আমরা বলবো হাইপোথার্মিয়া। এটাও একটা কন্ডিশন যেক্ষেত্রে আমাদেরকে ইমিডিয়েট ম্যানেজমেন্ট নিতে হবে। রেমিটেন্ট ফিভার কোনটাকে বলছি, রেমিটেন্ট ফিভারের ক্ষেত্রে টেম্পারেচার ফ্লাকচুয়েট মোর দেন 2 ডিগ্রি বা 1 ডিগ্রির থেকে বেশি হবে। 1 ডিগ্রি বা 2 ডিগ্রি থেকে যখন আমাদের টেম্পারেচার ফ্লাকচুয়েশন বেশি হবে সেটাকে বলবো রেমিটেন্ট ফিভার। ইন্টারমিটেন্ট ফিভার কখন বলবো টেম্পারেচার রিটার্নস টু নর্মাল অ্যাটলিস্ট ওয়ান্স ইন 24 আওয়ার। টেম্পারেচার একবার আমাদের নর্মাল কন্ডিশনে ফিরে আসবে সেটাকে বলছি ইন্টারমিটেন্ট ফিভার। এবং কন্টিনিউয়াস ফিভার, ফিভার নর্মালের থেকে বেশি থাকবে এবং তার যে ফ্লাকচুয়েশন কম বেশি হচ্ছে সেটা 1 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হবে। এবার এখানে আমাদের কিছু কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আশা করি যারা আগের পার্টটা দেখলে এই পার্টটা দেখলে পুরো ভিডিওটা যারা ফলো করেছো প্রত্যেকটা অ্যান্সার তোমরা নিজেরাই দিতে পারবে। A fever that does not touch the baseline for 24 hours but fluctuates more than 1 degree centigrade is called। এখানে কি বলা হয়েছে এমন একটা টেম্পারেচার যেটা 24 ঘন্টায় বেস লাইনে আসবে না, অর্থাৎ আমাদের যে নর্মাল বডি টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড এই জায়গাতে 24 ঘন্টাতে একবারও আসবে না, কিন্তু এই যে ফ্লাকচুয়েশন হয় সেটা মোর দেন 1 ডিগ্রি সেন্টিগ্রেড সেটাকে আমরা কি বলবো কন্টিনিউয়াস ফিভার বলবো না। কন্টিনিউয়াস ফিভারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম এই যে ফ্লাকচুয়েশন হয় সেটা লেস দেন 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে, তাই এটা আমাদের কন্টিনিউয়াস ফিভার হবে না। ইন্টারমিটেন্ট ফিভার ক্ষেত্রে এটাকে বলবো ইন্টারমিটেন্ট ফিভারও হবে না, কারণ সেক্ষেত্রে একবার নর্মাল স্টেজে ফিরবেই, 24 ঘন্টার মধ্যে একবার নর্মাল স্টেজে তাকে ফিরতেই হবে, বাড়ি তাকে ফিরতেই হবে সে যেখানেই থাকুক, সেটাকে আমরা বলবো ইন্টারমিটেন্ট ফিভার। রিল্যাক্সিং ফিভার আজকে হলো ফিভার আবার 7 দিন ফিভার নেই কিংবা 1 মাস ফিভার নেই, 1 মাস পর আবার ওই ফিভারটাই রিপিট হয়ে আসবে, সেটা হচ্ছে রিল্যাক্সিং ফিভার। সেরকম কিন্তু নয়, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি রেমিটেন্ট ফিভার। এক্ষেত্রে সেটা কখনোই নর্মাল বেসলাইন আসবে না 24 ঘন্টার মধ্যে এবং এর যে ফ্লাকচুয়েশন সেটা 1 ডিগ্রির বেশি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে, সেটাই হচ্ছে আমাদের নর্মাল রেমিটেন্ট ফিভারের উদাহরণ। পরের কোশ্চেন কি রয়েছে, হুইচ ফিভার প্যাটার্ন ইজ ক্যারেক্টারাইজড বাই টেম্পারেচার রাইজিং টু ফেব্রাইল লেভেল অনলি ফর সেভারাল আওয়ার পার ডে দেন রিটার্নিং টু নর্মাল। এখানে কি বলেছে একটা ফিভার প্যাটার্ন ক্যারেক্টারাইজড বাই টেম্পারেচার রাইজিং টু ফেব্রাইল লেভেল, ফেব্রাইল অর্থাৎ ফিভার কন্ডিশন, একটা ফিভার কন্ডিশনে চলে গেছে অর্থাৎ নর্মালের থেকে টেম্পারেচার বেশি হয়ে গেছে অনলি ফর সেভারাল আওয়ার পার ডে, এবং সেটা একদিনে কিছুক্ষণ থাকছে, সেভারাল আওয়ার থাকছে, কয়েক ঘন্টা থাকছে, দেন রিটার্নিং টু নর্মাল এবং তারপর সেটা নর্মাল কন্ডিশনে ফিরে আসছে। তো সেটা কি হবে, এখানে কোশ্চেনটাকে ঘুরিয়ে বলা হয়েছে যে টেম্পারেচার আমাদের নর্মালের থেকে বেশি থাকছে, সেটা কয়েক ঘন্টা থাকছে এবং কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টা পর সেটা আবার নর্মাল কন্ডিশনে ফিরে আসছে। সেটা কোন ফিভারের উদাহরণ, কন্টিনিউয়াস ফিভার হবে, কন্টিনিউয়াস ফিভার হবে না কারণ সেখানে ফিভার সবসময় নর্মালের থেকে বেশি থাকে। রেমিটেন্ট ফিভার এটাও হবে না কারণ সেটাও নর্মালের থেকে সবসময় বেশি থাকে এবং তার ফ্লাকচুয়েশন কম বেশি হয়ে থাকে। ইন্টারমিটেন্ট ফিভার এটা অবশ্যই হবে ইন্টারমিটেন্ট ফিভার, কারণ এই জায়গাতে আমরা দেখেছি যে নর্মাল যে আমাদের টেম্পারেচার সেটাতে কিন্তু ফিরে আসছে, তাই সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেক্সট আমরা একটা একদম আমরা আলোচনা করেছি ওয়েল এপস্টেন ফিভার ইজ ক্লাসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ, ওয়েল এপস্টেন ফিভার ক্লাসিক্যালি কোন ডিজিজের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, টাইফয়েড ফিভার, টাইফয়েড ফিভার হবে না কারণ টাইফয়েড ফিভারের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ফিভার লক্ষ্য করতে পারি। টিউবারকিউলোসিস ফিভার এটা আমরা ক্রনিক ফিভার বলেছি, এটাও আমরা লক্ষ্য করতে পারি না। ম্যালেরিয়ার ক্ষেত্রেও আমরা ইন্টারমিটেন্ট ফিভার লক্ষ্য করতে পারি। এটা হচ্ছে স্পেসিফিক্যালি অ্যান্সার অপশান সি হজকিং লিম্ফোমা, হজকিং লিম্ফোমার ক্ষেত্রে আমরা এই ওয়েল এপস্টেন ফিভার লক্ষ্য করতে পারি। নেক্সট, স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ ফিভার ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ, স্টেপ ল্যাডার প্যাটার্ন কোন ফিভারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। স্টেপ ল্যাডার মানে কি, ল্যাডার মানে আমরা জানি মই, অর্থাৎ মই দিয়ে যেমন আমরা স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠতে পারি, ঠিক এমন একটা ফিভারের কন্ডিশন এখানে দেখানো হয়েছে যেটা স্টেপ বাই স্টেপ বা আস্তে 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 বাড়তে থাকে, কিছুদিন যাবত এটা বাড়তে থাকে। তো স্টেপ ল্যাডার ফিভার আমরা মেনলি লক্ষ্য করতে পারি অপশান বি টাইফয়েডের ক্ষেত্রে।
কি হয়, প্রথম 7 দিন টেম্পারেচার আমাদের কম 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 করে বাড়তে থাকে। প্রথম 7 দিনে আমাদের টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে, তারপর সেটা আস্তে আস্তে কমতে থাকে। বাট এই যে প্রথম আস্তে 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 বাড়তে থাকছে, এটা আমরা টাইফয়েড ফিভারের ক্ষেত্রেই লক্ষ্য করতে পারি। ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি না। ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা মেনলি ইন্টারমিটেন্ট ফিভার লক্ষ্য করতে পারি। কত ঘন্টা, 5-7 ঘন্টা টেম্পারেচার রয়েছে, আবার নর্মাল হয়ে গেল, আবার বাড়ে, আবার কমে। এটা কিন্তু টেম্পারেচার কম আস্তে আস্তে বাড়তে থাকে না, শুধুমাত্র সেটা টাইফয়েডের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। ডেঙ্গুর ক্ষেত্রে টেম্পারেচার 1 থেকে 2 দিন থাকে, আবার টেম্পারেচার থাকে না, আবার টেম্পারেচার ফিরে আসে। ব্রুসেলোসিসের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারি না। স্যাডেল ব্যাক অর বাইফেজিক ফিভার সিন ইন, স্যাডেল ব্যাক অথবা বাইফেজিক ফিভার কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। স্যাডেল ব্যাক, এখানে এই টার্মটা মেনলি দেখানো হয়েছে আমাদের গ্রাফিক্সের উপর বেস করে। গ্রাফিক্সের উপর দেখানো হয়ে থাকে যে 24 ঘন্টায় আমাদের টেম্পারেচার একবার বেশি আছে, বা 2 দিন আমাদের টেম্পারেচার বেশি আছে, তারপর আবার টেম্পারেচার কম হয়ে গেছে 2 দিন, আবার তারপর 2 দিন টেম্পারেচার বেশি হয়েছে। ওই যে টেম্পারেচার বাড়ছে যখন আমাদের স্পাইক হচ্ছে, তারপর আমাদের টেম্পারেচার কিছুটা কমছে, আবার টেম্পারেচার বাড়ছে, এই যে দুটো স্পাইক, সেই জন্য এটা বলেছে বাইফেজিক। এবং স্যাডেল ব্যাক, যেহেতু ওর তিমির পিঠের মতো অনেকটা দেখতে, সেই জন্য এটা বলছে স্যাডেল ব্যাক। তো এটা কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? টাইফয়েডের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। ডেঙ্গুর ক্ষেত্রে এই ফিভার আমাদের লক্ষ্য করা যায়। তাই সঠিক অ্যান্সার হবে আমাদের অপশান বি, ডেঙ্গু। স্যাডেল ব্যাক অর বাইফেজিক ফিভার সিন ইন ডেঙ্গু ফিভার। নেক্সট আমাদের ফিভার দ্যাট অকার্স এভরি 40 আওয়ার্স ইজ টার্মড অ্যাজ। একটা ফিভার যেটা 48 আওয়ার্সের ইন্টারভ্যালে আসে, সেটাকে আমরা কি বলবো? অর্থাৎ প্রথম দিন টেম্পারেচার আছে, দ্বিতীয় দিন টেম্পারেচার নেই, আবার 3 নম্বর দিনে টেম্পারেচার এসেছে, বা 40 আওয়ার্স ডিফারেন্সে টেম্পারেচার এসেছে, সেটা আমাদের কি অ্যান্সার হবে? কোটিয়ান, টার্সিয়ান, কোয়ার্টান, রিল্যাপসিং। আমরা বারবার ছবিটা দেখিয়েছি, ওখানে ডেট টাইম দুটোই আমরা ওখানে দেখিয়েছি। তো যখনই আমরা ইন্টারভ্যালে কোনো ফিভার হবে, তখন সেটাকে আমরা বলবো টার্সিয়ান ফিভার। অর্থাৎ প্রথম দিন ফিভার ছিল, দ্বিতীয় দিন ফিভার নেই, আবার 3 নম্বর দিন এসেছে, 3 নম্বর দিন এসেছে, সেটা টার্সিয়ানের সঙ্গে রিলেটেড, থার্ড ডে এটার সঙ্গে রিলেটেড, তাই এটা আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি, টার্সিয়ান ফিভার। কোটিডিয়ান ফিভার যদি হতো, সেটা যদি আমাদের 24 ঘন্টার ইন্টারভ্যালে হতো, অর্থাৎ আজকে ফিভার এসছে, আবার কালকে ফিভার এসেছে, বা 24 ঘন্টা ডিফারেন্সে ফিভার এসছে, সেটা হতো আমাদের কোটিডিয়ান ফিভার। এবং কোয়ার্টান ফিভার কখন হতো? যদি আমাদের 4 দিনের ইন্টারভ্যালে হতো, বা 72 ঘন্টার ইন্টারভ্যালে ফিভার আসতো, সেটাকে আমরা বলতাম কোয়ার্টান ফিভার। আমরা একবার ছবিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো কোটিডিয়ান ফিভার কোনটাকে বলছি? 24 ঘন্টার বা একদিনের ইন্টারভ্যালে যদি ফিভার আসতো, এখানে 37 ডিগ্রি টেম্পারেচার, এখানে স্পাইকটা রয়েছে, প্রথম দিন স্পাইক রয়েছে, তারপরের দিন আমাদের স্পাইক রয়েছে, তারপরের দিনও স্পাইক রয়েছে, অর্থাৎ প্রত্যেক দিনেই 24 ঘন্টার ইন্টারভ্যালে একবার করে আমরা স্পাইক লক্ষ্য করতে পারছি। এটা হচ্ছে আমাদের কোটিডিয়ান ফিভার। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এবং প্লাজমোডিয়াম নুলেজির ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়। টার্সিয়ান ফিভারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম 24 ঘন্টার মধ্যে একবার স্পাইক এসেছে, পরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোনো স্পাইক নেই, আবার 48 ঘন্টা পর একবার স্পাইক এসেছে। তো এই যে প্রথম দিন, দ্বিতীয় দিন, প্রথম দিন ফিভার আছে, দ্বিতীয় দিন কোনো ফিভার নেই, আবার 3 নম্বর দিনে ফিভার এসছে, 48 ঘন্টা ইন্টারভ্যালে এসছে, তো সেটাকে আমরা বলছি টার্সিয়ান ফিভার। আশা করি ক্লিয়ার। এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওখানে জানতে চাওয়া হয়েছিল 48 ঘন্টার ইন্টারভ্যালে যদি ফিভার আসে, সেটাকে আমরা বলছিলাম টার্সিয়ান ফিভার। কোয়ার্টান ফিভার কোনটাকে বলছিলাম? যদি 3 দিনের ইন্টারভ্যালে, 4 দিনের দিনে, বা 72 ঘন্টার ইন্টারভ্যালে কোনো ফিভার আসে, সেটাকে আমরা বলছিলাম কোয়ার্টান ফিভার। এটা প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে যাব। Undulant fever with temperature rising and falling like wave over weeks is typical of. Undulant fever যেক্ষেত্রে টেম্পারেচার ফল করছে এবং ইনক্রিজ হচ্ছে লাইক ওয়েভের মতো, অর্থাৎ কম বেশি উঠছে নামছে ওভার উইক, 1 সপ্তাহ ধরে, অর্থাৎ 1 সপ্তাহ ধরে এই টেম্পারেচার কম বেশি হচ্ছে। এবং এই ধরনের টেম্পারেচার বা ফিভার আমরা লক্ষ্য করতে পারি কোন ডিজিজের ক্ষেত্রে? অপশান এ টাইফয়েড, অপশান বি ব্রুসেলোসিস, অপশান সি টিবি, অপশান ডি কালাজ্বর। এখানে আমাদের 1 সপ্তাহ ধরে ফিভার থাকতে পারে, সেটা আমাদের টাইফয়েডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। বাট এখানে আনডুল্যান্ট ফিভার এই টার্মটা ইউজ করা হয়েছে, এবং এই ধরনের ফিভার আমরা লক্ষ্য করতে পারি ব্রুসেলোসিস ক্ষেত্রে। ব্রুসেলোসিসের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে আমরা যদি আনপাস্টুরাইজ মিল্ক বা আনপাস্টুরাইজ ফুড বা আমাদের যে মিট, এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে রান্না না করে খেয়ে থাকি, তো এই সময় কী হয়, আমাদের বিভিন্ন ধরনের যে অ্যানিমেল রয়েছে, সে সমস্ত জায়গা থেকে কিছু ব্যাকটেরিয়া আমাদের শরীরে এন্টার করে এবং আমাদের শরীরে ফিভার ঘটাতে পারে।
তো এটাই হচ্ছে আমাদের ব্রুসেলোসিস বা আমাদের যে অ্যানিম্যাল আনপাস্টুরাইজড মিল্ক এবং অ্যানিম্যাল মিট খাওয়ার পরে যে ডিজিজ বা ফিভার হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের আন্ডুলেন্ট ফিভার, এবং এটা লক্ষ্য করা যায় ব্রুসেলোসিসের ক্ষেত্রে। নেক্সট আমাদের পরের কোশ্চেন, এ কন্টিনিউয়াস ফিভার উইথ ফ্লাকচুয়েশন লেস দেন 1°C ইন 24 আওয়ার্স ইজ সিন ইন। কোন ক্ষেত্রে আমাদের যে 24 ঘন্টার টেম্পারেচার সেটা ফ্লাকচুয়েশন লেস দেন 1° হতে পারে? ম্যালেরিয়ার ক্ষেত্রে হতে পারে, লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে হতে পারে, টাইফয়েডের ক্ষেত্রে হতে পারে, সেপ্টিসেমিয়ার ক্ষেত্রে হতে পারে। এখানে সঠিক অ্যান্সার হবে কি? অপশান এ ম্যালেরিয়া, এটা হবে না, এটা কন্টিনিউয়াস ফিভার কখনোই নয়, এটা ইন্টারমিটেন্ট ফিভার। লোবার নিউমোনিয়া এবং টাইফয়েড এই দুটো কিন্তু আমরা কন্টিনিউয়াস ফিভারের ক্ষেত্রেই দেখেছিলাম। তাই সঠিক অ্যান্সার আমাদের এই বি এবং সি দুটোই হতে পারে। নেক্সট হচ্ছে আমাদের পরের কোশ্চেন, ফিভার উইথ রাইগর অ্যান্ড চিল রিকারিং এভরি 72 আওয়ার সাজেস্ট ইনফেকশন উইথ। কি বলা হয়েছে? এ ফিভার উইথ রাইগর অ্যান্ড চিল রিকারিং এভরি 72 আওয়ার্স সাজেস্ট ইনফেকশন উইথ। একটা ফিভার যেটা 72 ঘন্টা ডিফারেন্সে আসছে এবং তার সাথে রাইগর এবং চিল লক্ষ্য করা যাচ্ছে, সেটাকে কি বলা হয়? মেন আমরা এখানে দেখবো ফিভার কতক্ষণ পরে এসেছে। ফিভার এসেছে আমাদের 72 আওয়ার্স পর, অর্থাৎ প্রথম দিন ফিভার ছিল, দ্বিতীয় দিন তৃতীয় দিন আমাদের ফিভার নেই, একদম ফিভার এসেছে আমাদের 4 নম্বর দিনে বা 72 ঘন্টা পরে। সেটা কোন ক্ষেত্রে হতে পারে? প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালারি এবং প্লাজমোডিয়াম নোলেসি। আমরা আগেই দেখালাম ওই গ্রাফটা, ওই গ্রাফ থেকে আমরা ক্লিয়ার এটাও। এটা আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান সি, প্লাজমোডিয়াম ম্যালারি। প্লাজমোডিয়াম ম্যালারির ক্ষেত্রে 72 ঘন্টার ডিফারেন্সে বা 4 নম্বর দিনে ফিভার আসে। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এবং প্লাজমোডিয়াম নোলেসির ক্ষেত্রে আমরা দেখেছিলাম 24 ঘন্টার ইন্টারভ্যালে আসে বা কোটোডিয়ান ফিভার সেটাকে আমরা বলছি, এবং প্লাজমোডিয়াম ভাইভাক্স প্রায় 48 ঘন্টা ডিফারেন্সে আমাদের ফিভার আসে, সেটাকে আমরা বলছি টার্সিয়ান ফিভার। নেক্সট, হুইচ ভাইরাল ফিভার ইজ ফেমাস ফর বাইফেজিক অর স্যাডেলব্যাক প্যাটার্ন। কোন ভাইরাল ফিভার বাইফেজিক বা স্যাডেলব্যাক ফিভার বা প্যাটার্ন লক্ষ্য করা যায় কোন ফিভারের ক্ষেত্রে? আমরা আগেও আলোচনা করেছি স্যাডেলব্যাক বা বাইফেজিক, অর্থাৎ দুটো ফেজ থাকবে, একটা জায়গায় ফিভার থাকবে, আবার তারপর অ্যাপ্রেবলাই বা নল ফিভার স্টেজে চলে যাবে, আবার ফেব্রাইল স্টেজে চলে যাবে, বা স্যাডেল ব্যাকের মতো একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবে। সেটা কোন ক্ষেত্রে হয়ে থাকে? ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে হয় না, মিজলসের ক্ষেত্রেও হয় না, কোভিড-19 ক্ষেত্রেও হয় না, সেটা হয়ে থাকে আমাদের ডেঙ্গু ভাইরাল ফিভারের জন্য হয়ে থাকে। তো সঠিক আনসার হবে আমাদের অপশান বি। নিউট্রোপেনিক ফিভার ইজ ডিফাইন্ড অ্যাজ সিঙ্গেল oral temperature more than 38.3°C or 38°C sustained for 1 hour in a patient with absolute neutrophil count. নিউট্রোপেনিক ফিভার কোন পেশেন্টের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা এখানে যেটা জানতে চাওয়া হয়েছে, নিউট্রোপেনিক ফিভারের ক্ষেত্রে টেম্পারেচার, ওরাল টেম্পারেচার 38.3°C অথবা 38°C হতে পারে, 1 ঘন্টা থাকতে পারে। তো কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারবো, বা অ্যাবসোলিউট নিউট্রোফিল কাউন্ট কত হলে আমরা এই নিউট্রোপেনিক ফিভার লক্ষ্য করতে পারবো? অপশান এ less than 1500, অপশান বি less than 1000, অপশান সি less than 500, অপশান ডি less than 100। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, নিউট্রোফিল কাউন্ট যদি 500 কম হয়ে যায় তখন আমরা এই নিউট্রোপেনিক ফিভার লক্ষ্য করতে পারবো। এখানে একটা ভালো কোশ্চেন রয়েছে, হুইচ ডিজিজ ক্লাসিক্যালি শোজ রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া উইথ হাই ফিভার। এখানে কি বলা হয়েছে? রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া অর্থাৎ আমাদের পালস তুলনামূলক কম হবে, উইথ হাই ফিভার, যেখানে ফিভার হাই থাকবে। আমরা নর্মালি কি জানি, আমাদের যখন বডি টেম্পারেচার বৃদ্ধি হয়, আমাদের যদি 1 ডিগ্রি বডি টেম্পারেচার বৃদ্ধি হয়, সেই জায়গায় আমাদের প্রায় 10 বিটস পার মিনিট পালস ইনক্রিজড হয়। আমাদের যে নর্মাল বডি টেম্পারেচার, সেই জায়গায় যদি আমাদের 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি হয়, সেই জায়গায় আমাদের পালস প্রায় 10 বিট বাড়তে থাকে। বাট এখানে এমন একটা কন্ডিশন বা একটা ডিজিজের কন্ডিশন এখানে বলা হয়েছে যেখানে হাই ফিভার হবে কিন্তু ব্র্যাডিকার্ডিয়া হবে। এখানে 4টে অপশন রয়েছে, ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু, সেপ্টিসেমিয়া। কোন ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়? এটা আপনাকে জাস্ট এগুলো মুখস্থ করে রাখতে হবে। এটা লক্ষ্য করা যায় আমাদের টাইফয়েডের ক্ষেত্রে, অপশান বি টাইফয়েড হবে আমাদের সঠিক অ্যান্সার। টাইফয়েডের ক্ষেত্রে আমাদের যদি টাইফয়েড ফিভার হয়ে থাকে তখন আমাদের বডি টেম্পারেচার বাড়লেও আমাদের পালস যেটা বাড়ার কথা ছিল, প্রায় 10 বিটস বাড়ার কথা ছিল, সেটা কিন্তু বাড়ে না, সেটা প্রায় নর্মাল জায়গাতেই স্টেবল থাকে। নেক্সট রয়েছে ফিভার প্লাস পালস টেম্পারেচার ডিসোসিয়েশন প্লাস স্টেপ ল্যাডার প্যাটার্ন। এখানে আমরা অনেকগুলো টার্ম পেয়ে গেছি, আশা করি এই জায়গা থেকে আমাদের অ্যান্সারটা দিতে সুবিধা হবে। কি বলেছে? একটা ফিভার যেখানে পালস টেম্পারেচার ডিসোসিয়েশন রয়েছে, অ্যাসোসিয়েশন রয়েছে, এটা কিন্তু নয়। পালস এবং টেম্পারেচার যে নর্মাল অ্যাসোসিয়েশন বা নর্মাল যে সম্পর্ক, সেটা কিন্তু নয়, তাদের উল্টো সম্পর্ক রয়েছে। পালস এবং টেম্পারেচার ডিসোসিয়েশন রয়েছে,
প্লাস স্টেপ ল্যাডার প্যাটার্ন। স্টেপ ল্যাডার প্যাটার্ন আমরা কোন ফিভারের ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম? টাইফয়েডের ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম। এক্ষেত্রে আমাদের সঠিক আনসার কি হবে? ডেঙ্গু, টাইফয়েড, ম্যালেরিয়া, ইউটিআই। এক্ষেত্রে আমরা স্টেপ ল্যাডার এটা দিয়েও আমরা ডিজিজটাকে আইডেন্টিফাই করতে পারি, টাইফয়েড। প্লাস আমরা আগেই আলোচনা করলাম টাইফয়েডের ক্ষেত্রে কি হয়, আমাদের বডি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়লেও সেক্ষেত্রে কিন্তু আমাদের পালস 10 বিট এটা কিন্তু বাড়ে না, অর্থাৎ পালস এবং টেম্পারেচার একটা ডিসোসিয়েশন রয়েছে, সম্পর্কটা ব্যস্তানুপাতিক রয়েছে। একটা গুরুত্বপূর্ণ কমন কোশ্চেন আমরা বিভিন্ন জায়গাতেই পেয়ে থাকি। ব্রেকবোন ফিভার ইজ কজড বাই। ব্রেকবোন ফিভার আমাদের কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? প্লাজমোডিয়াম ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, সালমোনেলা টাইফি, ইয়ারসিনিয়া পেস্টিস। সঠিক অ্যান্সার হবে আমাদের অপশান বি, ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে আমরা ব্রেকবোন ফিভার লক্ষ্য করতে পারি। নেক্সট এখানে আমাদের ডেঙ্গু দিয়ে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এখান থেকে আরও কিছু ফিভার রিলেটেড কোশ্চেন আসে। তো ডেঙ্গুর পজিটিভ অর্গানিজম কি? ডেঙ্গু ভাইরাস, যেটা একটা ফ্ল্যাভিভাইরাস ফ্যামিলির ভাইরাস, এবং এর আরও কিছু সেরোটাইপ রয়েছে, ডেঙ্গু ভাইরাস 1 টু ডেঙ্গু ভাইরাস 4, অর্থাৎ ডেঙ্গু 1, 2, 3, 4 এর বিভিন্ন সেরোটাইপ, যার ফলে এই ডেঙ্গু ভাইরাস হতে পারে। নেক্সট রয়েছে ভেক্টর কি রয়েছে? এডিস ইজিপ্টি মসকিউটো। হোয়াই ব্রেকবোন ফিভার? এটাকে কেন ব্রেকবোন ফিভার বলা হয়? কারণ সিভিয়ার মাইলজিয়া থাকে, আর্থালজিয়া থাকে, বোন পেন থাকে, ফিলস লাইক বোন আর ব্রেকিং। এতটা পরিমাণে পেন থাকে, মাইলজিয়া থাকে, আর্থালজিয়া থাকে, যার মনে হচ্ছে যে কোনো একটা বোন ভেঙে যাচ্ছে, খুব পেনফুল। আদার সিমটম কি থাকে? আর কি আমরা এর সিমটম লক্ষ্য করতে পারি? হাই ফিভার লক্ষ্য করতে পারি, রেট্রো অরবিটাল পেন লক্ষ্য করতে পারি, র্যাশ লক্ষ্য করতে পারি, হেডেক এবং থ্রম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ থ্রম্বোসাইটিস আমাদের কমে যেতে পারে। তো এই ধরনের এতগুলো সিমটম আমরা কিন্তু এই ডেঙ্গুর ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। এখানে কিছু এক্সাম টিক্স দেওয়া রয়েছে। ব্রেকবোন ফিভার এটা আমরা অবশ্যই জানি ডেঙ্গু। স্যাডেলব্যাক ফিভার আমরা আগেও আলোচনা করলাম, ডেঙ্গু। 7 ডে ফিভার এটাও ডেঙ্গু। ড্যান্ডি ফিভার এটাও ডেঙ্গু। অর্থাৎ এতগুলো টার্মে এতগুলো ভাবে কোশ্চেন আসতে পারে ডেঙ্গু রিলেটেড, এবং আমরা এখানে অনেকগুলো ফিভার সম্পর্কে আলোচনা করলাম। আশা করি এই জায়গা থেকে অনেকটা কমন পাবে, বা এখান থেকে যদি ঘুরিয়েও আমাদেরকে কোশ্চেন করা হয়ে থাকে সেই অ্যান্সারও কিন্তু আমরা দিতে পারবো। থ্যাংক ইউ।